আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা বই। পৌরনীতি ও নাগরিকতা বই অধ্যায় হচ্ছে ১, পৌরনীতি ও নাগরিকতা, পৃষ্ঠা ১০ এবং ১১ এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো, তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। পৃষ্ঠা ১০, বহুনির্বাচনী প্রশ্নের উত্তর। ১ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা কোনটি? উত্তর হচ্ছে একের ঘ সার্বভৌমত্ব। ২ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, পরিবারের মনস্তাত্ত্বিক কাজ। উত্তর হচ্ছে ২ এর ক ১-২। ১ নম্বর হচ্ছে অসুস্থ রোগীকে সেবা করা। ২ নম্বর হচ্ছে অন্যের দুঃখ কষ্টে ব্যথিত হওয়া। তারপর হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি হচ্ছে, কবির পিতামাতার সাথে গ্রামে বাস করে। কবিরের পিতা নিজেদের জমিতে কৃষিকাজ করে, তাছাড়া পুকুরে মাছ চাষ করে। কবিরের মা বাড়িতে হাঁস মুরগি পালন করে, অবসর সময়ে কাঁথা সেলাই করে প্রতিবেশীদের নিকট বিক্রি করে। ৩ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, কোন ধরনের পরিবারে কবির বসবাস করে? উত্তর হচ্ছে ৩ এর ক একক। কবির একক পরিবারে বসবাস করে। ৪ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, কবিরের পরিবারের এ ধরনের কর্মকাণ্ডের ফলে। উত্তর হচ্ছে ৪ এর গ ১-৩। ১ নম্বর হচ্ছে অর্থনৈতিক বৈষম্য কমে যাবে। ৩ নম্বর হচ্ছে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে পৃষ্ঠা ১১ এর সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের ১ নম্বর উদ্দীপক হচ্ছে, শেফালী ও করিম দম্পতির একমাত্র সন্তান হাবিব। শেফালী প্রতিদিন হাবিবকে স্কুলে নিয়ে যায়। রাতের বেলায় হাবিবের পড়ালেখায় সহযোগিতা করে। একদিন হাবিব সহপাঠী সেলিমের বাসায় বেড়াতে যায়। সেলিমের বাবা তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সেলিমের বাবা খুবই সুন্দর ভঙ্গিমায় গ্রামের লোকদের রাষ্ট্রীয় আইন মেনে চলার পরামর্শ দেন। সেলিমের বাবার কথা শুনে হাবিবের মনকে ভীষণভাবে নাড়া দেয়। গরমের ছুটিতে হাবিব মামার বাড়ি বেড়াতে যায়। মামাতো ভাই তুহিনের জন্মদিনের অনুষ্ঠানে মামা মামির সাথে গল্পগুজব এবং গান শুনে হাবিব মুগ্ধ হয়। গল্পের এক পর্যায়ে হাবিব জানতে পারে প্রতি শুক্রবার তুহিন তার বাবা মার সাথে বেড়াতে যায়। ক নং প্রশ্ন হচ্ছে, পরিবার কি? খ নং প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র গঠনে নির্দিষ্ট ভূখণ্ড প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে, শেফালীর কর্মকাণ্ডে পরিবারের কোন কাজটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে, সেলিম এবং তুহিনের বাড়ির ঘটনাসমূহ পরিবারের যে কাজ সমূহের সাথে সাদৃশ্য রয়েছে তা চিহ্নিত করে এর সামাজিক প্রভাব বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল ১ এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বই, অধ্যায় হচ্ছে ১, পৌরনীতি ও নাগরিকতা, পৃষ্ঠা ১১। ১ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, পরিবার কি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, পরিবার হলো সমাজের প্রাচীনতম ও ক্ষুদ্রতম সামাজিক প্রতিষ্ঠান। রক্তের সম্পর্ক, বিবাহসূত্র বা দত্তক সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠা এমন একটি সংগঠনকে পরিবার বলা হয়, যেখানে প্রাপ্তবয়স্করা অপ্রাপ্তবয়স্কদের লালন পালন ও দেখাশোনা করে। খ নং প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র গঠনে নির্দিষ্ট ভূখণ্ড প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড অপরিহার্য, কারণ ভূখণ্ড ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। ভূখণ্ড বলতে রাষ্ট্রের স্থলভাগ, জলভাগ ও আকাশসীমাকে বোঝায়। একটি রাষ্ট্রের সরকার তার ক্ষমতা প্রয়োগ করে নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যেই আইন প্রণয়ন, শাসন পরিচালনা, বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জনগণের জানমাল রক্ষা সবই নির্দিষ্ট ভূখণ্ডের উপর নির্ভরশীল। এছাড়া রাষ্ট্রের সার্বভৌমত্ব কার্যকর হয় নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যেই। ভূখণ্ড ছাড়া কোনো জনগোষ্ঠী স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করতে পারে না এবং আন্তর্জাতিক স্বীকৃতিও পায় না।
তাই রাষ্ট্র গঠনে নির্দিষ্ট ভূখণ্ড অত্যাবশ্যক। গ নং প্রশ্ন হচ্ছে শেফালির কর্মকাণ্ডে পরিবারের কোন কাজটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে শেফালির কর্মকাণ্ডে পরিবারের শিক্ষামূলক কাজটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। উদ্দীপকে দেখা যায় শেফালি প্রতিদিন হাবিবকে স্কুলে নিয়ে যায় এবং রাতে তার পড়ালেখায় সহযোগিতা করে। এর মাধ্যমে হাবিবের শিক্ষা অর্জনের প্রতি আগ্রহ ও শৃঙ্খলাবোধ গড়ে ওঠে। পরিবার শিশুর জীবনের প্রথম শিক্ষালয়। পরিবারের শিশু সততা, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা লাভ করেন। শেফালির এই দায়িত্বশীল আচরণ প্রমাণ করে যে তিনি পরিবারের শিক্ষামূলক কাজ সঠিকভাবে পালন করেছেন, যা হাবিবের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঘ নং প্রশ্ন হচ্ছে সেলিম এবং তুহিনের বাড়ির ঘটনাসমূহ পরিবারের যে কাজ সমূহের সাথে সাদৃশ্য রয়েছে তা চিহ্নিত করে এর সামাজিক প্রভাব বিশ্লেষণ করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে সেলিম ও তুহিনের বাড়ির ঘটনা সমূহ পরিবারের রাজনৈতিক কাজ, মনস্তাত্ত্বিক কাজ এবং বিনোদনমূলক কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। সেলিমের বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে গ্রামের মানুষকে রাষ্ট্রীয় আইন মেনে চলার পরামর্শ দেন। এটি পরিবারের রাজনৈতিক কাজের সাথে সম্পর্কযুক্ত, কারণ পরিবার থেকেই শিশুর মধ্যে আইন মান্য করা, কর্তব্যবোধ ও নাগরিক সচেতনতা গড়ে ওঠে। অন্যদিকে তুহিনের জন্মদিনে পরিবারে গল্পগুজব, গান শোনা এবং প্রতি শুক্রবার একসাথে বেড়াতে যাওয়ার বিষয়টি পরিবারের মনস্তাত্ত্বিক ও বিনোদনমূলক কাজকে প্রকাশ করে। এসব কাজ পরিবারের সদস্যদের মানসিক প্রশান্তি দেয় এবং পারস্পরিক ভালোবাসা ও বন্ধন দৃঢ় করে। এর সামাজিক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের রাজনৈতিক সচেতনতা তৈরি হলে দায়িত্বশীল নাগরিক গড়ে ওঠে এবং সমাজে আইন শৃঙ্খলা বজায় থাকে। আবার মনস্তাত্ত্বিক ও বিনোদনমূলক কাজ সমাজের সৌহার্দ্য, সহমর্মিতা ও মানসিক সুস্থতা বৃদ্ধি করে। ফলে সমাজ শান্তিপূর্ণ, সুসংগঠিত ও স্থিতিশীল হয়। প্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে সৃজনশীল ২ উদ্দীপক দৃশ্যপট ১। একদল মানুষ নির্জন দ্বীপে আটকা পড়ল। কেউ কৃষক, কেউ শিক্ষার্থী, কেউ শিক্ষক, কেউ নেতা এবং কেউ সৈনিক। প্রথম দিকে প্রত্যেকে নিজের মতো করে বেঁচে থাকার চেষ্টা করলো, কিন্তু খাবারের অভাব, নিরাপত্তার অভাব এবং দ্বন্দ্ব তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। পরবর্তীতে সবাই একত্রিত হয়ে আলোচনা করে সম্মত হলো যে কিছু নিয়ম মেনে চলতে হবে। দৃশ্যপট ২। প্রাচীন যুগে মানুষেরা ছোট ছোট গোত্রে বিভক্ত হয়ে বসবাস করত। তাদের কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না। সময়ের সাথে সাথে গোত্রগুলো সহায় সম্পদের জন্য প্রতিযোগিতা শুরু করলো, যার ফলশ্রুতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে থাকে। পরবর্তীতে গোত্র নেতারা একত্রিত হয়ে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলেন। দৃশ্যপট ৩। প্রাচীন যুগে মানুষ ছোট ছোট দলে বিভক্ত হয়ে বসবাস করত। একদল মানুষ ছিল খুবই শক্তিশালী এবং সাহসী। তারা অন্য দলগুলোর উপর আক্রমণ করত এবং তাদের জমি ও সম্পদ দখল করত। ধীরে ধীরে তারা একটি বড় দল হয়ে ওঠে, যা তাদের নিজস্ব নিয়মকানুন তৈরি করে। ক নং প্রশ্ন হচ্ছে রাষ্ট্র কি? খ নং প্রশ্ন হচ্ছে রাষ্ট্রভেদে সরকারের রূপ ভিন্ন ভিন্ন, ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে দৃশ্যপট ১ এ রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদকে নির্দেশ করে, ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে দৃশ্যপট ২ ও দৃশ্যপট ৩ এ রাষ্ট্র সৃষ্টির মতবাদ দুটি চিহ্নিত করে কোনটিকে তুমি অধিকতর গ্রহণযোগ্য বলে মনে করো। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল ২ এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। নবম দশম শ্রেণীর পরিণতি ও নাগরিকতা অধ্যায় ১, পরিণতি ও নাগরিকতা, পৃষ্ঠা হচ্ছে ১১। ২ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে রাষ্ট্র কি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী জনগোষ্ঠীকে নিয়ে গঠিত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, যেখানে সুসংগঠিত সরকার ও সার্বভৌমত্ব ক্ষমতার মাধ্যমে শাসন কার্য পরিচালিত হয়। খ নং প্রশ্ন হচ্ছে রাষ্ট্রভেদে সরকারের রূপ ভিন্ন ভিন্ন, ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে বিশ্বের সব রাষ্ট্রের সরকারের মৌলিক কাজ একই
হলেও সরকারের রূপ রাষ্ট্রভেদে ভিন্ন হয়ে থাকে। কোনো রাষ্ট্রে সংসদীয় সরকার ব্যবস্থা পরিচালিত, আবার কোনো রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। যেমন বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী সরকার প্রধান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু, যেখানে রাষ্ট্রপতি একই সঙ্গে রাষ্ট্র ও সরকার প্রধান। আবার কোনো কোনো দেশে রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা দেখা যায়, তাই বলা যায় রাষ্ট্রভেদে সরকারের গঠন ও রূপ ভিন্ন ভিন্ন। গরম প্রশ্ন হচ্ছে দৃশ্যপট 1 এ রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদকে নির্দেশ করে ব্যাখ্যা করো। গরম প্রশ্নের উত্তর হচ্ছে দৃশ্যপট 1 এ সামাজিক চুক্তি মতবাদকে নির্দেশ করা হয়েছে। কারণ এখানে দেখা যায় নির্জন দ্বীপে বসবাসকারী মানুষ শুরুতে নিজ নিজ ভাবে জীবন ধারণ করলেও খাদ্যাভাব, নিরাপত্তাহীনতা ও দণ্ডের কারণে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই সংকট থেকে মুক্তির জন্য তারা পরস্পরের সাথে আলোচনা করে কিছু নিয়ম মেনে চলার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়ম ও শাসন ব্যবস্থা গড়ে ওঠে। সামাজিক চুক্তি মতবাদ অনুযায়ীও মানুষ নিরাপত্তা ও শান্তির জন্য নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে। তাই দৃশ্যপট 1 সামাজিক চুক্তি মতবাদকে নির্দেশ করে। ঘনক প্রশ্ন হচ্ছে দৃশ্যপট 2 ও দৃশ্যপট 3 এ রাষ্ট্র সৃষ্টির মতবাদ দুটি চিহ্নিত করে কোনটিকে তুমি অধিকতর গ্রহণযোগ্য বলে মনে করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঘনক প্রশ্নের উত্তর হচ্ছে দৃশ্যপট 2 এ রাষ্ট্র সৃষ্টির ঐতিহাসিক বা বিতর্কমূলক মতবাদ প্রতিফলিত হয়েছে। এখানে দেখা যায় গোত্রগুলো সময়ের সাথে সাথে সংঘর্ষ ও প্রয়োজনের তাগিদে ধীরে ধীরে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলে। অন্যদিকে দৃশ্যপট 3 এ বল বা শক্তি প্রয়োগ মতবাদ প্রকাশ পেয়েছে, কারণ শক্তিশালী গোষ্ঠী দুর্বলদের আক্রমণ করে জমি ও সম্পদ দখলের মাধ্যমে শাসন প্রতিষ্ঠা করেছে। আমার মতে দৃশ্যপট 2 এর ঐতিহাসিক বা বিতর্কমূলক মতবাদটি অধিকতর গ্রহণযোগ্য, কারণ রাষ্ট্র কোনো একদিনে বা শুধু বল প্রয়োগের মাধ্যমে সৃষ্টি হয়নি। দীর্ঘ সময় ধরে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিক বিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এই মতবাদ বাস্তব ইতিহাসের সাথে সামঞ্জস্যপূর্ণ ও বিজ্ঞানসম্মত। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বই। অধ্যায় হচ্ছে 1 পৌরনীতি ও নাগরিকতা। পৃষ্ঠা 10 থেকে 11 এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্টে দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো, তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।